অলরাইট, সবাই ক্লাস শুরু করে দেই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে। লাস্ট ক্লাসে কারো যদি মনে না থাকে, আমরা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কিভাবে একটা রেজিস্টারে সেভ করে ওই টেকনিকটা দেখছিলাম। সো ওই টেকনিকটাকে মেইনলি তোমার হচ্ছে IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন বলতেছে। ঠিক আছে, যে একটা ফ্লোটিং নাম্বারকে কিভাবে ফ্লোটিং নাম্বার বা সাইন্টিফিক নোটেশন ওয়ালা নাম্বার, সাইন্টিফিক নোটেশন বলতে বোঝায় সামথিং মাল্টিপ্লাইড উইথ 2 টু দি পাওয়ার সামথিং বা 10 টু দি পাওয়ার সামথিং, এরকম পাওয়ারওয়ালা নাম্বারগুলা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো ওদেরকে কিভাবে একটা রেজিস্টারের ভিতরে স্টোর করি। সো আমরা জানলাম যে যেই টেকনিকটা আমরা ইউজ করি, দ্যাটস হোয়াট উই কল IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, রাইট? আচ্ছা, সো এই IEEE হচ্ছে 754 এর দুইটা ভার্সন ছিল, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন আর একটা হচ্ছে ডাবল প্রিসিশন। সো আমরা দেখছিলাম যে সিঙ্গেল প্রিসিশন মানে হচ্ছে 32 বিটস, সিঙ্গেল প্রিসিশন মানে হচ্ছে 32 বিট সিঙ্গেল পি, আর ডাবল পি ছিল হচ্ছে তোমার 64 বিট। মানে গিভেন যে নাম্বারটা আছে, সিঙ্গেল প্রিসিশন বললে ওইটাকে 32 বিটে কনভার্ট করি, ডাবল প্রিসিশন বললে ওইটাকে 64 বিটসে কনভার্ট করি। ঠিক আছে, সো এইটারই দুইটা এক্সাম্পল দেখছিলাম যে কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে সিঙ্গেল প্রিসিশনে কনভার্ট করে, কিভাবে আবার অলরেডি কনভার্টেড একটা নাম্বার যেটা সিঙ্গেল প্রিসিশনে আছে ওইটাকে আবার ডেসিমালে ব্যাক করে। সো আজকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন বা ডাবল প্রিসিশন বলা নাই, আমাকে র্যান্ডম একটা সাইজ বলছে, যে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে ওইটাকে IEEE 754 এর র্যান্ডম একটা বিট সাইজে রিপ্রেজেন্ট করতে হবে। প্রবলেমটা কি সবাই বুঝতে পারছে কি বলছি? কে একটু রেসপন্ড করো কাইন্ডলি। জি স্যার। আচ্ছা, ফাইন। যে কোনো IEEE 754 ফরম্যাট, ওর মধ্যে অলওয়েজ তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে সাইন বিট, এক্সপোনেন্ট ফিল্ড আর হচ্ছে ফ্র্যাকশন। সো সাইন বিটের জন্য অলওয়েজ একটা বিট স্টোর করা থাকবে। ঠিক আছে, তো সাইন বিট তুমি রিপ্রেজেন্ট করবা 0 অথবা 1 দিয়ে। সো অলওয়েজ সাইন বিটের সাইজ হচ্ছে 1 বিট, এটা কখনোই চেঞ্জ হবে না। এরপরে খেয়াল করো, যখন নিচে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা যদি একটু গো থ্রু করি, কনভার্ট একটা ডেসিমাল নাম্বার টু IEEE 754 15 বিট রিপ্রেজেন্টেশন, মানে টোটাল বিটের সাইজ হচ্ছে 15 বিট। এরপরে বলছে ওয়্যার সাইজ অফ দ্য এক্সপোনেন্ট ফিল্ড ইজ 15 বিটস। সো এখান থেকে তুমি কি কি জানতে পারতেছো, যে টোটাল সাইজ হচ্ছে 15 বিট, তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সাইন, এক্সপোনেন্ট আর একটা হচ্ছে ফ্র্যাকশন। সো সাইন বিটের সাইজটা ওটা তো বাই ডিফল্ট অলওয়েজ 1, ওটা কখনো চেঞ্জ হবে না। তাহলে তোমার দরকার কি, এক্সপোনেন্ট ফিল্ডের যে সাইজটা সেটা তোমার বলে দিছে হচ্ছে 5 বিট, তোমার বাকি রইল কি ফ্র্যাকশন। সো হোয়াট ইউ ডু ইজ 15 minus 5 minus 1, you get the size of the fraction field. কত আসে? 9। ফ্র্যাকশন ফিল্ডের সাইজটা কিভাবে বের করলাম বুঝা গেছে সবাই? ইয়েস স্যার। এই পার্টটা গেল, ডান। সো এই জায়গায় জাস্ট একটু সাইডে লিখে রাখি যে এক্সপোনেন্ট, এইখান থেকে সলিউশন করতেছি। সো সাইজ অফ ফ্র্যাকশন ফিল্ড হচ্ছে 15 টোটাল সাইজ, মাইনাস এক্সপোনেন্টের সাইজ ছিল 5 মাইনাস 1, সো আমার আসতেছে হচ্ছে 9। ফাইন। এখন যদি হচ্ছে আমি আমার বক্সটা করি, যেখানে আমি এনকোড করব, তোমার এই বক্সটা আসলো, সাইনের জন্য হচ্ছে তোমার 1 বিট, এক্সপোনেন্টের জন্য 5টা বিট, 5 বিটস, আর ফ্র্যাকশন 9 বিটস। অলরাইট, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? এরপর আসি বাকি কাজগুলো কিভাবে কি করব। সো ফার্স্ট অফ অল, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা কি তোমার হচ্ছে একটা পজিটিভ নাম্বার, রাইট? যদি নেগেটিভ থাকতো দেন সামনে মাইনাস চিহ্নটা দেওয়া থাকতো। তো সাইন বিটের জন্য তুমি জাস্ট দেখবা যে নাম্বারটার চিহ্ন কি দেওয়া আছে, পজিটিভ অর নেগেটিভ। সো যেহেতু এই জায়গায় কিছু দেওয়া নাই, সো বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি যে নাম্বারটা ইটস আ পজিটিভ নাম্বার। সো ফার্স্ট থিং হচ্ছে সাইন বিটটা বের করলাম। সাইন বিট হচ্ছে কত? 0। যেহেতু নাম্বারটা পজিটিভ ছিল দ্যাটস হচ্ছে আমার এই জায়গায় 0 আসছে। ডান। এরপরে আসি, এরপরে যে বাকি কাজগুলো করব,
সেটার জন্য এই যে আমার নাম্বারটা আছে ডেসিমালে, এই নাম্বারটাকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো আসি, কাজ করি। 111 পয়েন্ট ছিল কত, 235 এটা ছিল ডেসিমালে। এটার বাইনারি কত আসবে সেটাই ফিগার আউট করতে হবে। আচ্ছা, সো এইভাবে কোনো একটা নাম্বার থাকলে এটার বাইনারি ফিগার আউট করার জন্য হোয়াট ইউ ডু ইজ এই পার্টটাকে তোমার আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন ফ্লোটিং পার্টটাকে বাইনারিতে আলাদা কনভার্ট করতে হবে। বাই দ্য ওয়ে, এই নাম্বারটা ডেসিমালে, সো ইন কেস কেউ 111 দেখে এটাকে 111 মনে করো না, এটা 111। সো 111কে তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে। অবভিয়াসলি তুমি ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করে আরামসে বাইনারিতে কনভার্ট করে ফেলবা। আমি একটু দেখি কত আসে। টেক্সট টু পিন কনভার্টার, 111 বাইনারি আসবে হচ্ছে তোমার 7 ডিজিটে আসে। সো 111, এইটার বাইনারি আসতেছে হচ্ছে তোমার 110, তারপরে 4টা 1, এটা হচ্ছে বাইনারি আসলো। এরপরে যাই, এরপরে হচ্ছে আমার 235, এটার বাইনারি লাগবে। সো 0.235, এইটার বাইনারি এইভাবে 2 দিয়ে বারবার মাল্টিপ্লিকেশন করতে হয়, ঠিক আছে? সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কয়বার রাখবো। সো এই জিনিসটা আমার কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে কনসিডার 5 ডেসিমাল পয়েন্ট বা কনসিডার 6 ডেসিমাল পয়েন্ট ওয়াইল কনভার্সন, এরকম একটা লাইন থাকবে। সো কনভার্ট 5, কনসিডার 5 ডেসিমাল পয়েন্টস। এই জিনিসটার মানে হচ্ছে তুমি যখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবা, কনভার্ট করার সময় বাইনারিতে তুমি 5টা ডিজিট চাচ্ছ। সো এই জায়গায় ডেসিমাল পয়েন্টের জায়গায় বাইনারি পয়েন্টও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট এই জিনিসটার সামারি হচ্ছে যে যখন কনভার্সনটা করবো ডেসিমাল থেকে বাইনারিতে বা বাইনারি থেকে ডেসিমালে, আমার 5টা ডিজিট লাগবে, দ্যাটস ইট, এতটুকু। সো 5 ডিজিটের জন্য যদি আমি মাল্টিপ্লাই করতে চাই, ইন দ্যাট কেস এইভাবে করবো না। 0.235 ইন্টু 2, কেউ একটু ক্যালকুলেটর হাতে নাও না কাইন্ডলি। এটা মাল্টিপ্লাই করলে কত আসে একটু বলো। 0.47. 0.47, এরপরে আবার 0.47 কে মাল্টিপ্লাই করো 2 দিয়ে, কত আসে? 0.94. আচ্ছা, 0.94, এটাকে আবার করো 1.88. 0.88, এবার নিবা 0.88, 1.76. ওইটা হইছে 4টা হইছে, আরেকবার করো 0.76 মাল্টিপ্লাই করে 1.52. রাইট। অলরাইট, ডান, থ্যাংক ইউ রামিসা। এই জায়গায় হচ্ছে আমার যে আনসারটা আসবে সেই আনসার হচ্ছে এই পার্টগুলা, 0011। কেউ বলতে পারবা আনসারটা কি 0011 আসবে না 11100 আসবে, কোনটা? 0 আগে না 0 পরে? 0011. ইয়েস, যাক, মনে আছে তাহলে সবার। সো এখন যদি আমি আসি, আমার 0.235 এই জিনিসটার, সরি এটা তো ডেসিমালে ছিল না, এটার বাইনারি হবে হচ্ছে তোমার 0.00111, দিস ইজ দ্য বাইনারি। সো আই হোপ কনভার্সনে কারো কোনো প্রবলেম নাই। কনভার্সনের ক্ষেত্রে আমার যে মেইন পার্টটা ছিল মানে ইন্টিজার টার্মটা ছিল, ওটা তো তুমি ক্যালকুলেটরে করতেছই। অ্যান্ড ফ্র্যাকশন পার্টের জন্য তুমি যদি ইউটিউব দেখে কোনো ট্রিক শিখতে পারো যেটা থ্রুতে তুমি ক্যালকুলেটরে করতে পারবা, দেন ইটস ফাইন। আমার জাস্ট দরকার হচ্ছে এই পার্টটা। কনভার্সন তুমি কিভাবে করতেছো না করতেছো এটা আপ টু ইউ, ঠিক আছে? সো ওইটার জন্য কোনো রাফ ওয়ার্ক দেখানো লাগবে না। আচ্ছা, সো এখন আসি নাম্বারটাকে ফর্ম করি, তাহলে নাম্বারটা কি দাঁড়াচ্ছে? সো আমার নাম্বারটা হচ্ছে ছিল কত, 111.235, এইটা ছিল ডেসিমালে, এটার বাইনারি করলে আসে হচ্ছে তোমার 110, 1 2 3 4 পয়েন্ট
001111 জাস্ট সম্পূর্ণ নাম্বারটা হচ্ছে আমি রেডি করলাম। এই সম্পূর্ণ নাম্বারটা রেডি করার পরে এইটাকে আমি এভাবে লিখতে পারি 110 টাইমস 2^0 কেউ কি বলতে পারবা এর পরের স্টেপে আমার কি করা লাগবে? স্যার লাস্টের 3টা 1। ও সরি মাই ব্যাড। হ্যাঁ, এর পরের স্টেপে কি করা লাগবে কেউ একটু বলতে পারবা? নরমালাইজ করব, সাইন বিট 1 রাখবো। সাইন বিট তো আছে মিস, বাট এগেইন এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ করার সময় মনে রাখবা ডেসিমাল পয়েন্টটা 1 বিট রাখবো। হ্যাঁ 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 ওই, বাট এইটাকে এখন আর ডেসিমাল পয়েন্ট বলবা না, এটাকে এখন হচ্ছে বাইনারি পয়েন্ট বলবো, যেহেতু বাইনারিতে কনভার্ট করে ফেলছি। যাই হোক, সো বাইনারিতে কনভার্ট করার পরে নেক্সট স্টেপ হচ্ছে তুমি চেক করবা যেই নাম্বারটা তুমি ফর্ম করলা ওই নাম্বারটাকে একটা নর্মালাইজ নাম্বার নাকি না। সো একটা নর্মালাইজ নাম্বারের প্রপার্টি অনুযায়ী আমরা জানি, সো ওর পয়েন্টের লেফটে দেয়ার শুড বি ওয়ান নন জিরো ডিজিট, তাই না? সো বাইনারিতে একটা নর্মালাইজ নাম্বারের চেহারা কেমন হবে? 1 পয়েন্ট এই জায়গায় কিছু একটা থাকতে পারে, আবার তারপরে মাল্টিপ্লাইড উইথ 2^, সামথিং এরকম কিছু একটা থাকতে পারে, নাও থাকতে পারে, বাট অলওয়েজ ওর বাইনারি পয়েন্টের লেফটে দেয়ার উইল বি ওয়ান ডিজিট, ওয়ান নন জিরো ডিজিট। অ্যান্ড যেহেতু এই নাম্বারটা আমরা বাইনারিতে লিখতেছি, বাইনারিতে নন জিরো ডিজিট আছে একটা 1, সো অলওয়েজ 1 থাকবে বাইনারি পয়েন্টের লেফটে, ঠিক আছে? সো এটা গেল। সো এই নাম্বারটাকে এখন একটু নর্মালাইজ করার ট্রাই করি। এই যে বাইনারি পয়েন্টটা ওকে আমার আনা লাগবে এই জায়গায়। সো 1.101111000011 টাইমস 2^, এই জায়গায় কত লিখবো কেউ বলতে পারবা? 6। কয়বার দিছি? 1 2 3 4 5 6। হ্যাঁ ঠিক আছে। সো এগেইন যারা নরমালাইজ করা জানি না বা মনে নাই, যেহেতু আমি আমার বাইনারি পয়েন্টটাকে লেফটে সরাইছি, সো দ্যাটস ওয়াই আমার পাওয়ারের সাথে কিছু অ্যাড করতে হবে। কত অ্যাড করব সেটা হচ্ছে কত ঘর বামে সরাইছি তত ঘরে অ্যাড করব। যেমন এই বাইনারি পয়েন্টটা আমার 6 ঘর বামে গেছে, সো দ্যাটস ওয়াই 0 + 6, সো ইট বিকামস 1.1011 times 2^6. So this is my normalized number, ঠিক আছে? আচ্ছা, সো নরমালাইজ নাম্বার করার পরে একটা জিনিস খেয়াল করবা, এই যে নাম্বারটাকে যখন আমি নরমালাইজ করলাম ওর যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আই এম কলিং ইট অ্যাজ অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। এই পার্টটা আমার দরকার আছে ফার্দার ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, সো নরমালাইজ করা শেষ, এরপরের কাজ কি? এরপরে খেয়াল করো আমার কি কি দরকার ছিল জিনিসপত্র এনকোড করার জন্য? সাইন বিট আমি জানি কি, এক্সপোনেন্টের পার্টটা বের করা লাগবে, ফ্র্যাকশনের পার্টটা বের করা লাগবে। আচ্ছা, এখন একটু ফ্র্যাকশনের মধ্যে আসি। ফ্র্যাকশনের ক্ষেত্রে এই জায়গায় খেয়াল করো, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার ফ্র্যাকশন। এই পার্টটাকে অ্যাজ ইট ইজ আমি স্টোর করব। একটা কোয়েরি থাকতে পারে যে ফ্র্যাকশন ফিল্ডের সাইজ ছিল 9 বিট, বাট এখানে আছে হচ্ছে কয়টা? 8টা 9টা 10টা 11টা 11 বিট আছে। সো সেই ক্ষেত্রে কি করব? ওটাতে পরে আসতেছি, বাট দিস পার্ট ইজ ইওর ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনকে আমার আর কোনো মডিফিকেশন করতে হয় না। বাট এক্সপোনেন্ট যেটা আছে ওইটাকে আমরা ডাইরেক্ট স্টোর করি না। যেমন এই জায়গায় 6 আছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, এটাকে আমরা অ্যাজ 6 স্টোর করব না, এটাকে স্টোর করব হচ্ছে অ্যাজ বায়াসড এক্সপোনেন্ট, ঠিক আছে? সো এখন নেক্সট কাজ হচ্ছে বায়াসড এক্সপোনেন্টটা ফিগার আউট করা। সো বায়াসড এক্সপোনেন্ট, এটার ফর্মুলা ছিল হচ্ছে তোমার বায়াস প্লাস অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো অ্যাকচুয়াল এক্সপোনেন্ট তো আমি জানি 6 আসছে, সো আমার দরকার হচ্ছে এখন বায়াস। সো বায়াসের জন্য আমি যদি ফর্মুলা লিখি, বায়াসের ফর্মুলা হচ্ছে এইটা 2^n - 1 সো এই এনটা হচ্ছে সাইজ অফ দ্য এক্সপোনেন্ট ফিল্ড। আচ্ছা, আমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ কত ছিল? এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ যদি উপরে যাই 5 বিট ছিল, সো এন এর ভ্যালু হবে হচ্ছে 5। সো 2^5 - 1 - 2^4 মানে 16 15 আসে, তাই না? হ্যাঁ 15 আসে। সো এই জায়গায় বায়াসটা বসায় দিই 15
15 plus 6 it becomes 21. So biased exponent দাঁড়াচ্ছে 21. সো আমি সব জিনিসপত্র পেয়ে গিয়েছি, এখন জাস্ট এগুলো বসায় দিব। সো 21 এর বাইনারি কত আসে? তোমার হচ্ছে 16, এটা হচ্ছে 4, 16 আর 4 20 আর 1 21, ঠিক আছে না? 21 এর বাইনারি এটাই তো 21 এর বাইনারি, তাই না? একটু কনফার্ম করো তো। জি স্যার। ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে যাই নিচে। অলরাইট, সো সাইন বিট কি হবে? 0 না 1 হবে? 0। এক্স্যাক্টলি, বিকজ এটা একটা পজিটিভ নাম্বার ছিল। এক্সপোনেন্টে আমরা বসাবো বায়াসড এক্সপোনেন্ট, এই যে এই ভ্যালুটা বের করছি। সো 1 0 1 0 1, ডান। এরপরে ফ্র্যাকশন ফিল্ডে আসি। এই পার্টটা ছিল হচ্ছে আমার ফ্র্যাকশন ফিল্ড, সেটাকে কপি করে আনে। এই পার্টটা ছিল হচ্ছে আমার ফ্র্যাকশন ফিল্ড, বাট আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে 9 বিট। সো আমরা যে কাজটা করতে পারি, এই 9টা বিটকে নিব, সামনে থেকে 9টা বিটকে নিব, পেছনের যে বাকি বিটগুলো আছে ওই বিটগুলোকে আমি ফেলে দিচ্ছি। 1 0 1 1 1 1 0 0 1। বুঝতে পারছি? তুমি একটা জিনিস যদি খেয়াল করো, তোমার কাছে ধরো একটা নাম্বার আছে ডেসিমালে 12.543। সো তুমি চাইলে এটাকে 12.5 লিখতে পারো, তাই না? তুমি তো কখনোই এই জিনিসটাকে 12.3 লিখবা না, তাই না? সো জিনিসটাকে মেক সেন্স করা যাচ্ছে কেন পেছন থেকে বিটগুলোকে বাদ দিলাম? সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ফাইন। Yes, sir. এইটার পরে এই কোয়েশ্চেনটাতে ধরো একটা এক্সটেনশন বলছে, সেটা বলছে যে হচ্ছে তুমি যে নাম্বারটা ফর্ম করলা, এটা তো টোটাল হচ্ছে 15 বিটসের একটা তুমি নাম্বার ফর্ম করলা, এই নাম্বারটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখাইতে বলছে। বুঝা গেছে কি বলছে? এই যে যেই নাম্বারটা পাইছো না, এটাকে তোমার হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে। কি বুঝতে পারছি? সো হোয়াট উইল ইউ ডু? এই যে এই জায়গায় তোমার 15টা বিট আছে, 15 বিটকে তুমি ক্যালকুলেটরে বসায় বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করবা। দ্যাটস ইট। ক্লিয়ার? এই জিনিসটা হাতে করতে যায় না, টাইম ওয়েস্ট হবে, কোনো দরকার নাই। সো আমি যদি বলি হেক্সাডেসিমালে কনভার্ট করলে আনসারটা আসতো হচ্ছে তোমার এই পার্টটা কত আসতেছে, 8 আর 1 9, তারপরে হচ্ছে এই পার্টটা আসতেছে 7, তারপরে হচ্ছে 8 আর 2 এ 10 আর 1 11, 11 মানে হচ্ছে বি। তারপরে হচ্ছে তোমার সামনে যদি আমি একটা 0 অ্যাজিউম করে নেই, 0 1 0, এটা হচ্ছে 2। সো আমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, সো আমার ফাইনাল আনসার আসতো 2 বি 7 9। এইটাকে এইভাবেও লেখা যায়, অথবা 0 x 2 বি 7 9। ধরো এটার লেজ ছিল এরকম একটা, যে কনভার্ট your answer to hex form, final answer। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? ইয়েস অর নো বলো, তাহলে পরের কোশ্চেনে যাব। Yes, Yes, sir. sir. আচ্ছা, ঠিক আছে। না বুঝতে পারলে বলিও, বিকজ একটা জিনিস কি, তোমার চ্যাপ্টার 3 এর সার্টের একটা পার্ট হচ্ছে কভার করতেছি। সো 3টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, এটা তুমি শিওর থাকতে পারো। সো চ্যাপ্টার 3 তে তোমার ফুল মার্কস পাওয়া অনেক বেশি ইজিয়ার, বিকজ তুমি জানো যে এই জায়গায় আসেই মাত্র 3টা চ্যাপ্টার টপিক। সো এই সবগুলা পড়লে এখান থেকে আমার কোয়েশ্চেন আসবে, এন্ড এটা ম্যাথ বেস। এই যে ঘুরানো পেঁচানোর কিছু নাই। দু একটা থিওরির জিনিসপত্র আছে, ওইগুলো ক্লাসে ডিসকাস করছি, একটু পরে ডিসকাস করবো, বাট ইউ গেট দি আইডিয়া, ঠিক আছে? আচ্ছা, সো এই পর্যন্ত বুঝতে পারছি। হ্যাঁ, বলো সাকিব। স্যার হেক্স ফর্মের মধ্যে মানে 0 তো আমাদের সাইন বিট অথবা 1 দিলে ওটা সাইন বিট হিসেবে কাউন্ট হয়, কিন্তু হ্যাঁ, 1 যে দেওয়া হয় এই জিনিসটা কেন দেওয়া হয়?
কোথায়? যে 0 এর পরে x আছে না, এইটা একটা হেক্সাডেসিমালের চিহ্ন। 0x মানে বোঝায় পরের নাম্বারটা হেক্সাডেসিমাল একটা নাম্বার। বুঝতে পারছো? এই জায়গায় যেমন 16 দিয়ে আমি বুঝাচ্ছি যে না নাম্বারটা হেক্সাডেসিমাল, ওই সেম ভাবে 0x মানে হচ্ছে এই নাম্বারটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। দ্যাটস ইট। আমি ভাবছিলাম স্যার এটা কোনো অন্য কোনো সিগনিফিকেন্ট আছে। না 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 না, এটা জাস্ট হচ্ছে তোমার একটা সিম্বল বোঝাচ্ছে এই নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এই যে এই পার্টটা দিয়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে এটারই এক্সটেনশন। ধরো এরকম কিছু একটা বলছে, ক্যান ইউ স্টোর দ্য নাম্বার, ক্যান ইউ স্টোর দ্য নাম্বার আচ্ছা, এরপরে ধরো তোমাকে একটা এক্সটেনশন দিছে যে যেই নাম্বারটাকে আমরা IEEE তে কনভার্ট করার চেষ্টা করলাম, ঠিক আছে, সো এই নাম্বারটাকে কি আমরা IEEE 15 বিট সাইজে ঠিকঠাক মতো ফিট করতে পারবো? এটার আনসার কি হবে? আচ্ছা, দা নাম্বারের জায়গায় এটার ধরো এইটাকে একটু চেঞ্জ করি, করি নিচে নিয়ে যায়, একটা নতুন আরেকটা কোয়েশ্চেন রেডি করি। ক্যান ইউ স্টোর 1.11 1 পয়েন্ট না 111.11101 times 2 to the power 290। এটার আনসার বলো তো, এটার আনসার কি হবে? পারবো না পারবো না? এনি আইডিয়া সেটা কিভাবে বুঝবো? স্যার এটা কি আমরা এক্সপোনেন্টের সাইজটা দেখে অ্যাজিউম করব? ওকে, ফারিহা একটা আনসার দিল, বাকিরা? স্যার টোটাল বিট হচ্ছে যদি 32 কে ক্রস করে তাহলে তো পারবো না। ওকে, দ্যাটস অ্যানাদার আনসার, টোটাল বিট যদি 32 কে ক্রস করে। এরপরে বাকিরা? কোয়েশ্চেনটা পড়ে দেখো, তোমাকে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা কি তুমি উপরের যে কোয়েশ্চেনের মধ্যে যে IEEE ফরম্যাটটা ছিল 15 বিটের ফরম্যাট, ওই ফরম্যাটে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, 15 বিট রিপ্রেজেন্ট করা যাবে না স্যার। কেমনে বুঝলা ইয়ার? কেমনে বুঝলা? পাওয়ারের জন্য আমার আলাদা বিটস ইউজ করতে হবে, দেন ফ্র্যাকশনের জন্য আলাদা বিটস ইউজ করতে হবে। দুইটাই তো স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাছাকাছি গেছো, বাট শুরুতে ফারিহা যে কথাটা বলছিল দ্যাট ওয়াজ কারেক্ট, যে এই টাইপের কোনো কোয়েশ্চেন বললে ওই কোয়েশ্চেনে আমার চেক করতে হয় যে এই যে আমার এক্সপোনেন্ট ফিল্ডটা আছে, এক্সপোনেন্ট ফিল্ডটাকে আমার মেনশন করা যে এক্সপোনেন্ট ফিল্ড আছে সেখানে আমি বসাতে পারবো কি পারবো না। আচ্ছা, এটার মানে কি খেয়াল করি। ফার্স্ট অফ অল এইখানে আমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ কত ছিল? 5 বিট, রাইট? সো এই জায়গায় হবে আমার সেম জিনিসটাই, যে এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 5 বিট, জাস্ট লিখে রাখতেছি, এক্সপোনেন্ট সাইজ হচ্ছে 5 বিটস। উপরের কোশ্চেন থেকে পাইছি এটা, ফাইন। এখন আসি এক্সপোনেন্ট ফিল্ডে আমরা বসাই কি? বায়াসড এক্সপোনেন্ট, রাইট? আচ্ছা, সো এই যে সিস্টেমটা, এই সিস্টেমের জন্য বায়াসড এক্সপোনেন্ট ক্যালকুলেট করব। আচ্ছা, সো নেক্সট প্রশ্ন, বায়াসড এক্সপোনেন্ট ক্যালকুলেট করতে গেলে এই যে নাম্বারটা 290 কি আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট? নো স্যার। এক্স্যাক্টলি। সো এগেইন যে কোনো কাজ করার সময় চ্যাপ্টার 3 এর বাইনারিতে কনভার্টেড আছে কিনা, ইয়েস এই নাম্বারটা বাইনারিতে কনভার্টেড আছে। তারপরের কাজ হচ্ছে এটা কি নরমালাইজড মোডে আছে কিনা, না থাকলে নরমালাইজ করে নিব, তারপরে আনসার করা শুরু করব, বিকজ নরমালাইজ না করলেই দেখবা কোনো না কোনো একটা জায়গায় ভুল গেছে। সো এটাকে আগে নরমালাইজ করি।
1110 পয়েন্ট 3টা 1 0 1 পয়েন্ট 2 টু দি পাওয়ার 290। এটাকে যদি নর্মালাইজ করতে চাই লেফটে সরাবো, এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসবো। সো 1.1101, তারপর হচ্ছে 1101। আচ্ছা, এই যে নাম্বারগুলো লিখতেছি না বাইনারিতে অনেকগুলো ডিজিট, সব একটা জিনিস খেয়াল করবা, আমি অলওয়েজ চারটা চারটা করে গ্রুপ করে লিখি। সো এই কাজটা করলে পরে লেটস এই নাম্বারটা যদি তোমার কোথাও কপি করা লাগে দেখতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি ক্যালকুলেট করা যায়। আর 15টা বিট বা 16টা বিটকে তুমি যদি একসাথে লিখে যাও মাঝখানে কোনো গ্যাপ না দিয়ে, তাহলে ওটা কপি করতে বা ক্যালকুলেট করতে অনেক প্যারা লাগে, পার্টিকুলারলি আমার কাছে লাগে। আমার রেকমেন্ডেশন অলওয়েজ চারটা চারটা করে পেয়ার করে রাখবা, যাতে তোমার বুঝতে বা ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 টু দি পাওয়ার 290 কয় ঘর নিছি? 1 2 3, সো এটার সাথে 3 অ্যাড করব। 3 ঠিক আছে, সো 1.1101 টাইমস 2 টু দি পাওয়ার 293। সো এই পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। ফাইন। সো এর পরের কাজটা হচ্ছে আমার বায়াসড এক্সপোনেন্ট যেটা আছে সেটাকে ক্যালকুলেট করা। সো বায়াসড এক্সপোনেন্ট ইকুয়াল টু, আমার বায়াস আসবে এই জায়গায় প্লাস অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। বায়াস হচ্ছে উপরে ক্যালকুলেট করে রেখে আসছিলাম, আই গেস 15 আসছিল, এই যে সেম বায়াসই আসবে বিকজ আমার এন এর ভ্যালু তো 5ই আছে এই জায়গায়। সো এটারে জাস্ট কপি করে নিয়ে যাই আমি। সো বায়াস হচ্ছে 15 আসতেছে, 15 প্লাস 293 এটা কত আসে? বেশ বিরাট ক্যালকুলেশন। 3 এর পরে কত আসবে? 308। ওকে, 308, থ্যাংক ইউ মিস। অলরাইট, 308 আসছে, এটা হচ্ছে আমার বায়াসড এক্সপোনেন্ট। এখন 308 এর বাইনারি তোমার ফিগার আউট করতে হবে। এটা ছিল ডেসিমাল। স্যার, হ্যাঁ মিস। বায়াসটা 15 কিভাবে হলো? ওটা আমি মিস করে গেছি, একটু বলবেন? বায়াসটা কি হলো কিভাবে? 15 কিভাবে হলো? আচ্ছা, এই যে বায়াসের ফর্মুলা হচ্ছে এইটা, 2 টু দি পাওয়ার n-1, তারপরে -1। n এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 5, ওইটা বসাইছি, এরপরে চলে আসছে। আর n এর ভ্যালু 5 কোথা থেকে আসছে? বিকজ এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 5। ওকে। ঠিক আছে। আচ্ছা, সো 308 এর বাইনারি বের করি। 308 আমার আসতেছে হচ্ছে 1001, তারপরে 101000। আই গেস এইটাই আসে, 9টা ডিজিট। হ্যাঁ, অলরাইট। সো এখন যদি তুমি খেয়াল করো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার বিট আছে টোটাল কয়টা? 9 বিটস। আর তোমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ কত? 5 বিট। তাহলে গিভেন যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাকে কি তুমি 15 বিটে রিপ্রেজেন্ট করতে পারবা? না স্যার। এক্স্যাক্টলি, মানে আমার দরকার 9 বিট আর এক্সপোনেন্ট ফিল্ডে আছে হচ্ছে 5 বিট, সো অবভিয়াসলি আমি রিপ্রেজেন্ট করতে পারবো না, রাইট? সো তুমি জাস্ট ডাইরেক্ট লিখে দিতে পারো যে নো উই ক্যান নট, বাট আরেকটা লাইনও লিখতে পারো যে উই নিড 9 bits to store the exponent, but in the given format size of exponent field is 5, so we cannot represent the given number, or the given number, sorry, the given number represent কত যেন ছিল নাম্বারটা?
এটা -15 না, IEEE 754 15 বিট। সো কেউ এটার মাইনাস মনে করিও না। এই জিনিসটা কি বুঝতে পারছি? সো কখনো যদি কোনো ছোট প্রশ্ন দেয় 1 বা 2 মার্কে যে একটা গিভেন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটাকে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো IEEE ফরম্যাটে? সো এটার বুঝবো কিভাবে? ফার্স্ট অফ অল আমার ওইটার বায়াসড এক্সপোনেন্ট বের করতে হবে, দেন দেখতে হবে যে ওই বায়াসড এক্সপোনেন্ট ফিল্ডের যে মানে বায়াসড এক্সপোনেন্টের যে বিটগুলা আমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ কত বিট কিনা বা ওর চাইতে বেশি কিনা। বুঝতে পারছি? জি স্যার, ম্যাক্সিমাম লিমিটটা তাহলে কত হবে স্যার এক্সপোনেন্টের? আচ্ছা, এক্সপোনেন্টের ম্যাক্সিমাম লিমিট যদি তুমি বের করতে চাও, আমার বায়াসড রেঞ্জ যদি বের করতে চাই, বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ, সো তুমি এই জায়গায় যেটা বলতে পারো সেটা হচ্ছে যে আমার এখানে বায়াসড এক্সপোনেন্ট ফিল্ড তো আনসাইন্ড, সো 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমার রেঞ্জ। সো এই জায়গায় যদি আমি বসাই 0 থেকে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, সো 0 টু 2 টু দি পাওয়ার 5 কত 32 31, এইটা হচ্ছে 5 বিটের জন্য এক্সপোনেন্ট ফিল্ডের রেঞ্জ। বুঝা গেছে? জি স্যার। রাইট, ফাইন। এটা কিন্তু হচ্ছে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ, এক্সপোনেন্টের রেঞ্জ কিন্তু আলাদা, ঠিক আছে? রাইট, এই পার্টটা কি বুঝে গেছে সবার? জি স্যার। জি স্যার। একটু উপরের প্রশ্নটাতে আবার ব্যাক করি। এখানে একটা প্রবলেম আমরা দেখছিলাম যে আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজটা আসতেছে হচ্ছে কত বিট, 11 বিট। এখানে টোটাল 11টা বিট ছিল, বাট আমার যেহেতু আমাকে বলছে যে আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজ 9 বিট, সো লাস্টের থেকে আমরা 2টা বিটকে ফেলে দিয়েছিলাম। বাট লেটস সে এই যে নাম্বারটা আমরা স্টোর করলাম, এটা নিয়ে যদি ফার্দার ক্যালকুলেশন করি, আমার আনসারটা কি অনেক প্রিসাইজ আসবে নাকি আনসারে এরর আসবে? এগেইন প্রিসাইজ আসবে না। হ্যাঁ, ওইটাই। তোমার ধরো যারা বুঝতে পারো নাই, 12.343 আর হচ্ছে 12.34, ধরো প্রথম যে নাম্বারটা আর দ্বিতীয় যে নাম্বারটা, তুমি কোনো একটা ক্যালকুলেশন করতেছো, প্রথম নাম্বারটা যদি ইউজ করো তোমার আনসারটা বেশি প্রিসাইজ আসবে, সেকেন্ড নাম্বারটা ইউজ করলেও আনসার অলমোস্ট কারেক্ট আসবে, বাট কিছু এরর থাকবে। এটা তো বেসিক বুঝতে পারি, তাই না? তো সেম জিনিসটা আমাদের এখানে হচ্ছে যে আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজটা ছিল 11 বিট, বাট যেহেতু আমার এই জায়গায় লিমিটেড করে দিয়েছে 9 বিটে, দ্যাটস ওয়াই আমরা ফার্স্টের 9টা বিটকে স্টোর করছি। সো এরপরে যদি একটা এক্সটেনশন দিয়ে বলে, সো ধরো একটা কোয়েশ্চেন দিল যে এই যে নাম্বারটা আমরা স্টোর করছি এটা কি আমাকে প্রিসাইজ আনসার দিবে? তোমার আনসার হবে না। সো এরপরে যদি তোমাকে বলে যে ইফ ইউর আনসার ইজ নো, দেন কি বলে, তোমাকে বললো যে সাজেস্ট করো ফ্র্যাকশন ফিল্ডের সাইজ কত হওয়া উচিত, তখন কি বলবা? প্রশ্নটা কি বুঝতে পারছো? এই যে প্রথম প্রশ্নটা ছিল একটা নাম্বারকে স্টোর করতে বলছে, এরপরে তোমাকে কোয়েশ্চেন করছে তুমি যে নাম্বারটাকে স্টোর করলা ওইটা কি প্রিসাইজলি স্টোর করতে পারলা? তুমি বললা ইয়েস অর নো, কিছু একটা বললা। এরপরে বললো যে যদি তুমি না বলে থাকো সেই না এর জন্য ফ্র্যাকশন ফিল্ডের সাইজ কত হওয়া উচিত? কত? ফর 11 বিটস। স্যার 11 bits. Yes, that's the correct answer. যে ফার্স্ট থিং হচ্ছে যে আমি নাম্বারটাকে তো স্টোর করতে পারতেছি বিকজ ওর পাওয়ারটা 5 বিটে চলে আসছে, বাট এর পরের প্রশ্নটা হচ্ছে এই যে ফ্র্যাকশন ফিল্ডটা আছে, ফ্র্যাকশন ফিল্ডে কিছু বিট বাদ পড়ে গেছিল, which is fine, বাট প্রিসাইসলি স্টোর করতে পারি নাই। সো প্রিসাইসলি স্টোর করতে হলে আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজ 11 হতে হবে। সো ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আই গেস ক্লিয়ার। আচ্ছা, আর একটা ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে যে তোমার ওই যে রেঞ্জের যে ফর্মুলাটা দেখালাম, এই জায়গায় একটু জিনিসপত্র আসি, ঠিক আছে? এখানে কিছু আসি, একটা মিনিট আমি একটা হ্যান্ডআউটটা খুলে নেই, 3-4টা রেঞ্জের ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু এক্সপ্লেইন করে দিই তাহলে মোটামুটি শেষ। প্ল্যান
আচ্ছা সাইন বিট এক্সপোনেন্ট ফ্র্যাকশন। আচ্ছা এই যে এক্সপোনেন্ট ফিল্ডটা ওর রেঞ্জ বের করতে চাচ্ছি আমরা, ঠিক আছে? এক্সপোনেন্ট ফিল্ডে আমরা সবসময় একটা বায়াসড ভ্যালু বসাই, তাই না? সো বায়াসটা কি পজিটিভের দিকে বায়াস। সো এই এক্সপোনেন্ট ফিল্ডে কখনো কি কোনো নেগেটিভ ভ্যালু বসবে যখন আমরা ডেসিমাল থেকে আইট্রিপল তে কনভার্ট করি? আনসার আনসার দাও। নো স্যার। এটা তো সবাই বুঝতেছি তাই না, যেহেতু আমার একটা এক্সপোনেন্টের ভ্যালু যদি মাইনাস সামথিংও আসে ওইটার সাথে বায়াস অ্যাড করে ওইটাকে আমরা একটা পজিটিভ নাম্বার বানায় ফেলি। সো এই যে ফিল্ডটা, এই ফিল্ডে কখনোই আমার কোনো নেগেটিভ ভ্যালু বসবে না। সো যদি নেগেটিভ ভ্যালু না বসে তাহলে এই ফিল্ডের রেঞ্জটা কত হবে? সো আমি এই জায়গায় ফর্মুলা লিখতেছি যে বায়াসড এক্সপোনেন্ট রেঞ্জ। বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ শুরু হবে, যেহেতু কখনো নেগেটিভ নাম্বার বসবে না, সো 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝা গেছে? সো লেটস সে আমাকে যদি বলতো যে আমার বায়াস মানে এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 5, সো বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ হইতো 0 থেকে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। সো 0 থেকে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 31। বুঝা গেছে? দিস ইজ দ্য রেঞ্জ ফর biased exponent. ক্লিয়ার সবাই? আচ্ছা আই গেস। ইয়েস স্যার। আচ্ছা এখন এই জায়গায় তোমার একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এই যে 0 আর এই যে 31, লোয়ার লিমিট আর আপার লিমিট যে কোনো সিস্টেমের জন্য IEEE এর এই দুইটাকে হচ্ছে রিজার্ভ করা থাকে। আচ্ছা কেন রিজার্ভ করা থাকে ওটা যদি একটু ব্রিফলি বলি। ধরো আমরা যখন ক্যালকুলেশন করি জিরো ডিভিশন এরর আসে, কোনো একটা নাম্বার ওইটাকে তুমি 0 দিয়ে ডিভাইড করতেছো, তারপরে হচ্ছে তোমার 0 দিয়ে আচ্ছা মাল্টিপ্লাই তো না, একটা হচ্ছে 0 ডিভিশন এরর, তারপরে অনেক সময় ইনফিনিটি চলে আসে, 9টা নাম্বার চলে আসে। এই যে এরর গুলা, এইগুলাকে রিপ্রেজেন্ট করার জন্য লোয়ার লিমিট আর আপার লিমিট সবসময় রিজার্ভ থাকে, ঠিক আছে? সো এইটা যদি হয় তাইলে বায়াসড এক্সপোনেন্টের ইউজেবল রেঞ্জ মানে তুমি ইউজ করতে পারবা সেই রেঞ্জটা হচ্ছে 1 থেকে 30। কেন? বিকজ লোয়ার লিমিট আর আপার লিমিট এই দুইটা রিজার্ভ করা আছে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? সো কোয়েশ্চেন যদি তোমাকে এরকম বলে যে লেটস সে ধরো ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে, সরি ফ্র্যাকশন না, বা এক্সপোনেন্ট ফিল্ড সাইজ equals to 10 bits. তোমাকে বলছে find the range of biased exponent. এইটা যদি তোমাকে বলে, সো তোমার প্রথম কাজ হবে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জটাকে ফিগার আউট করা। রেঞ্জ কত হবে? ফর্মুলায় বসাও যে বায়াসড এক্সপোনেন্ট রেঞ্জ ইকুয়াল টু 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো 0 থেকে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 10 কত আসে? 1024। 1024, থ্যাংক ইউ। আচ্ছা সো এটা ছিল রেঞ্জ। এই রেঞ্জের লোয়ার লিমিট আর আপার লিমিট। স্যার হ্যাঁ রায়ান বলো। স্যার এটা 1023 হওয়ার কথা যেহেতু -1। ও হ্যাঁ সরি মাই ব্যাড, ওটা 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10 এর কথা বলছিল। সো 0 থেকে 1023 হচ্ছে আমার রেঞ্জটা আসতেছে। সো 0 আর 1023 এই দুইটা হচ্ছে আমার রিজার্ভ থাকবে। সো আমার ইউজেবল রেঞ্জটা দাঁড়াবে 1 থেকে 1022। হ্যাঁ বলো কার কি কোয়েশ্চেন আছে এই জায়গায়?
স্যার এটা রিজার্ভড কেন থাকে বললেন? রিজার্ভ কেন থাকে বললাম যে আমরা যখন ক্যালকুলেশন গুলো করি, সো ক্যালকুলেশন করার সময় অনেক সময় ইনফিনিটি চলে আসে, তারপরে ন্যান চলে আসে, নট আ নাম্বার, তারপরে ধরো জিরো ডিভিশন এরর আসে। এই এরর গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য অলওয়েজ আমার সিস্টেমের লোয়ার লিমিট আর আপার লিমিট এইগুলা রিজার্ভ করা থাকে। এই পার্টটা বুঝে গেছে সবাই? আচ্ছা, এরপরে আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্টের রেঞ্জ। আচ্ছা, বায়াসড এক্সপোনেন্ট ইকুয়াল টু ছিল অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস। সো এই ফর্মুলা থেকে আমি আসতে পারি যে আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ইকুয়াল টু তোমার কি আসবে, বায়াসড এক্সপোনেন্ট মাইনাস বায়াস। এটা তো ক্লিয়ার, তাই না? সো এই যে রেঞ্জটা আমি পেলাম, এই রেঞ্জে লোয়ার লিমিট আর আপার লিমিট থেকে আমি যদি বায়াসটাকে বাদ দিই, তাহলে হচ্ছে আমি এক্সপোনেন্টের অ্যাকচুয়াল রেঞ্জটা পেয়ে যাব। ঠিক আছে? সো আমার তাহলে ওইটার ফর্মুলাটা দাঁড়াবে যে অ্যাকচুয়াল এক্সপোনেন্টের ফর্মুলা এটা আসতেছে তোমার 1 মাইনাস বায়াস থেকে আমার এটা কি ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস বায়াস। এই ফর্মুলাটা বোঝা গেছে কিনা একটু বলো, মানে আবার এক্সপ্লেন করি। স্যার আবার যদি একটু এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল লেটস সে বায়াসের রেঞ্জটা লিখি। সো বায়াসের রেঞ্জটা কত আসতেছে, 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এই ফর্মুলাটা কি ঠিক আছে ফর বায়াসের রেঞ্জ? 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। ইয়েস স্যার। বাকিরা শুরুতে লিখছিলাম 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ছিল ওভারঅল রেঞ্জ। তারপর আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি খাটে হচ্ছে এইটা। সো দিস ইজ দ্য ইউজেবল রেঞ্জ। এই ফর্মুলাটা আমি লিখছি যে 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। সো সেম ফর্মুলাটা এই জায়গায় আমি লিখছি, তাই না? সো এখন এই জায়গায় আমরা মাত্র একটা ফর্মুলা দেখলাম যে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ইকুয়াল টু বায়াসড এক্সপোনেন্ট মাইনাস বায়াস। সো এই যে 1, এইটাও আমার বায়াসড এক্সপোনেন্ট। এই 2 টু দি পাওয়ার n মাইনাস 2, দিস ইজ অলসো বায়াসড এক্সপোনেন্ট, তাই না? সো এই দুইটা পার্ট থেকে আমি যদি বায়াসকে অমিট করি, তাহলে তো আমি অ্যাকচুয়াল এক্সপোনেন্টের রেঞ্জটা পাবো, তাই না? সো ধরো 1 মাইনাস বায়াস থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস বায়াস। এখন কি বোঝা যাচ্ছে ফারিহা? জি জি স্যার, এখন স্যার বুঝলাম। বাকিরা? রামিসা বুঝছো? আর কি আছে? আয়েশা বুঝতে পারছো? জি স্যার। দেবজ্যোতি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। রাইট, ফাইন। সো এইটার জন্য লেটস ধরো তোমাকে একটা এরকম কোশ্চেন দিল যে এগেইন exponent fielder size হচ্ছে 10 bit, find the range of the actual exponent. Find the range of actual exponent. So formula লিখবো range 1 minus bias থেকে 2 to the power n minus 2 minus bias. So এই জায়গায় তুমি বায়াসটা বসাতে, আমার বায়াস কত আসবে এই সিস্টেমের জন্য? 2 to the power 10 minus 1 511। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে 1 minus 511 থেকে
2^10 -2 -511। সো এটা আসতেছে হচ্ছে -510 থেকে পজিটিভ 2^n এর কত ছিল 1024 -2 1022 1022 থেকে 511 বাদ দাও, কত আসে? 511। 511, ফাইন, তাহলে 511। সো দিস ইজ দ্য রেঞ্জ, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? Yes, sir. সো তুমি যদি জি স্যার। তুমি যদি মেইনলি দেখো যে চ্যাপ্টার 3 তে আমরা কি কি কন্টেন্ট কভার করছি, আমরা মেইনলি শিখছি যে হচ্ছে একটা নাম ডেসিমাল নাম্বারকে বা যে কোনো একটা নাম্বার সিস্টেমের নাম্বারকে কিভাবে হচ্ছে IEEE তে কনভার্ট করে রেজিস্টারে স্টোর করতে পারি। রেজিস্টারে স্টোর করতে পারার কাহিনী পরে, বাট জাস্ট তুমি জানছো যে সিমুলেশনটা কিভাবে করে, ঠিক আছে? যে একটা নাম্বার দেওয়া আছে, IEEE বের করছি, ওইটার ভাইস ভার্সা IEEE থেকে ডেসিমালে ফেরত যাওয়া, এন্ড তার সাথে হচ্ছে দুই একটা ছোটখাটো রেঞ্জের ফর্মুলা শিখছি। এন্ড এই পার্টে তুমি হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে এই যে আমার তিনটা জিনিস ছিল, যে সাইন বিট, তারপর এক্সপোনেন্ট, ফ্র্যাকশন, এইগুলার সিগনিফিকেন্স কি। প্রিসিশনের সাথে রিলেটেড হচ্ছে ফ্র্যাকশন পার্ট, আর নাম্বারটা কত বড় বা কত ছোট একটা নাম্বার স্টোর করতে পারবো সেটা হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ডের সাথে রিলেটেড থাকে। এরপরে হচ্ছে তোমার বায়াস। আমরা যে বলতেছি এক্সপোনেন্ট ফিল্ডটা বায়াস, কেন হচ্ছে আমরা এক্সপোনেন্টকে বায়াসড এক্সপোনেন্ট আকারে স্টোর করতেছি, হোয়াটস দ্য রিজন, এন্ড বায়াস যে বলতেছি ও কার দিকে বায়াস, পজিটিভের দিকে বায়াস, ঠিক আছে? সো এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো এগুলো মনে রাখবা। তারপরে হচ্ছে তোমার আরো একটা জিনিস ছিল, যখন আমরা একটা অলরেডি কনভার্টেড IEEE নাম্বার থেকে ব্যাক করতে চাচ্ছি ডেসিমাল নাম্বারে, সো ওইখানে আমার ফর্মুলাটা এরকম ছিল, -1 sin bit multiplied with 1 plus fraction times 2 actual exponent। এই জিনিসটা আসতো, ঠিক আছে? সো তোমাকে এই ফর্মুলাটা ধরায় দিয়ে বলতে পারে এই জায়গায় কেন 1 আছে। এনিওয়ান এই জায়গায় কেন 1 যোগ করতেছে বলতে পারবা? স্যার ওই ডেসিমালের লেফটে স্যার যে 1 সবসময় ফেলে নর্মালাইজেশনের দেওয়া হয়। রায়ান আরেকবার বলো। ডেসিমালের লেফটে যে সবসময় 1 রাখি আমরা নরমালাইজের সময়, তো ওটা তো ফেলে দেওয়া আচ্ছা, হয় যখন এই যে স্টোর দেখো করি। তুমি বললা অর্ধেক ঠিক অর্ধেক ভুল বললা। ফার্স্ট অফ অল নাম্বারটা যখনই আমরা একটা নাম্বারকে স্টোর করতে চাই, নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করে তারপরে স্টোর করি। সো লেটস সে আমার নাম্বারটা যদি এইটা হয় 1100 সামথিং ডট 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 2 সামথিং, এই জায়গায় ধরো তোমার হচ্ছে ডটটা আছে, এই নাম্বারটাকে কিন্তু আমরা স্টোর করি না। আমরা অলওয়েজ এটাকে নরমালাইজ করে 1.10 ডট 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 2 যা ছিল তার সাথে +1 হলো। সো এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে আমি এখন স্টোর করতে যাব। সো এই নাম্বারের অলওয়েজ লেফটে একটা সিঙ্গেল 1 থাকে, এই কারণেই আমরা নরমালাইজ করি। সো देयर ক্যান বি অ্যানাদার কোশ্চেন যে আমরা কেন নাম্বারটাকে নরমালাইজ করে তারপরে স্টোর করি। নরমালাইজ করার সুবিধাই এইটা যে ইন্টিজার পার্টটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই, বিকজ আমি জানি যে देयर উইল অলওয়েজ বি 1 নন জিরো ডিজিট, যেহেতু নাম্বারটা বাইনারি দ্যাট উইল অলওয়েজ বি 1, ঠিক আছে? আমরা মেইনলি এই ফ্র্যাকশন পার্টটাকে স্টোর করতেছিলাম। সো রিভার্ট ব্যাক করার সময় এই ফ্র্যাকশন পার্টের এই জায়গায় আমরা একটা 1 অ্যাড করে দিই, ঠিক আছে? সো এই জিনিসপত্রগুলো মাথায় খেয়াল রাখিও। সো তোমাদের এই চারটা অ্যাসেসমেন্ট মানে দুইটা সারপ্রাইজ কুইজ, দুইটা মেইন কুইজ, এগুলোর খাতা দেখার পরে আমার যেটা ফিডব্যাক সেটা হচ্ছে জিনিসপত্র ক্লাসে বুঝো, বাট মাল্টিপল জিনিসপত্র কম্বাইন করে ফেলো, ঠিক আছে? এন্ড কারেক্ট ইনফরমেশন মনে থাকে না, 70% কারেক্ট, বাকি 30% ইনকারেক্ট মনে থাকে। সো এটার জন্য আরেকটু ভালো করে ফ্যাক্টগুলো পড়া লাগবে। হ্যান্ড আউটটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমি মুখে যেগুলো বলতেছি ওই জিনিসপত্র সবগুলো লেখা আছে, তো তোমার জাস্ট একটু পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই কি কি জানি বলে, আমি আজকে ইফতারের আগ দিয়ে হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো, সো ট্রাই টু সলভ দ্যাট, তাহলে মোটামুটি জিনিসপত্র বুঝতে পারবা কেমনি কি। এন্ড মিড টার্মের সিলেবাস এই পর্যন্তই ছিল। আমি একটু এরপরে মানে এখন কেউ যদি চলে যেতে চাও চলে যেতে পারো। কুইজ 2 তে অনেকেই হচ্ছে কিছু জিনিসপত্র ভুল করছে, সো আমি একটু এগুলো নিয়ে কথা বলবো। সো কেউ যেতে চাইলে যেতে পারো, বাকিরা ইউ ক্যান স্টে। আমি একটু এই জিনিসপত্রগুলো দেখাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যাই আগে কন্টেন্টে ছিল।
আচ্ছা, আরেকটা কথা, আগামীকালকে কি তোমরা ক্লাসে আসবা না অনলাইনে ক্লাস করবা? রাইট, কারো কোনো মতামত নাই, দ্যাটস নাইস। একজন অনলাইন বলছে, বাকিরা স্যার অনলাইন নিলে কখন? ক্লাস টাইমে। স্যার মানে আমার হচ্ছে 9:30 থেকে আবার ক্লাস থাকে, তো ইভেন কালকে 2টা কুইজ ও আছে। তাইলে So, তাইলে তো আসলে আর অনলাইনে নেওয়ার কোনো স্কোপ নাই। আই থট জি, বাকিরা please, অনলাইনে sir. নিবে। হলে ভালো হয় স্যার, একটা ক্লাস থাকে কালকে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে যে অনলাইনেই ভালো হয় যদি অনলাইনে রাতেও নেন। না, রাতে মিস অনলাইনে নিতে পারবো না, এটা একটা আমার সমস্যা আছে, বিকজ আমার মারা নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে। সো এখন একটাই অপশন, আমি যদি অনলাইনে নিই আমি ক্লাস টাইমে নিব। এখন ক্লাস টাইমে নিলে আবার অনেকের ওই ক্লাস আছে, সো এটা একটা ঝামেলা। এগেইন আগামীকালকে অ্যাটেন্ডেন্স অপশনাল। আচ্ছা দেখি আমি একটু পরে ডিসিশন নিই কি করবো না করবো। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। মিস এটা শেষ করি তারপর বলো নাকি? আচ্ছা। এই যে কোয়েশ্চেনটা ছিল এটাতে অনেকে ভুল করছো, যে একটা মেশিন কোড দেওয়া আছে, মেশিন কোড থেকে আমার ওর করেসপন্ডিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বের করতে হবে, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা না, মানে অ্যাসেম্বলিতে কি ছিল সেটা বের করতে হবে। সো এটার ফার্স্ট থিং হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। এন্ড এই যে সামনের পার্টটা, এই পার্টটা দিয়ে বোঝাচ্ছে রেস্ট অফ দ্য নাম্বার দিস ইজ আ হেক্সাডেসিমাল নাম্বার। এই 0x এর আর কোনো সিগনিফিকেন্স নাই। ফাইন, এখন এই নাম্বারটাকে আগে বাইনারিতে কনভার্ট করি। সো 1 2 3 4, এটা ক্যালকুলেটরেও করতে পারো তোমার ইচ্ছা। স্যার আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। আচ্ছা, বি এর ভ্যালু ঠিক আছে না? 1011, এ হচ্ছে 10, বি হচ্ছে 11। আই হোপ ঠিক আছে। সো এই যে আমি কনভার্সনটা করলাম, বাইনারিতে কনভার্ট করলাম, এটা তুমি ক্যালকুলেটরে করবা, তোমার এইভাবে করার দরকার নেই, ঠিক আছে? ভুল যেতে পারে। সো ক্যালকুলেটরে কনভার্ট করার পরে এরপরের কাজটা কি? যখন কনভার্সনগুলো পড়াইছিলাম বা অপকোড যখন পড়াইছিলাম, অপকোডের সিগনিফিকেন্সটা বলছিলাম যে অলওয়েজ অপকোড দেখে আমরা বলতে পারি এটা কোন ফরম্যাটেড ইনস্ট্রাকশন। এটা হচ্ছে প্রথম কাজ। সো অপকোড অলওয়েজ এলএসবি থেকে শুরু হয়, এলএসবি থেকে 7টা বিট হচ্ছে আমার অপকোড। সো এই যে 7টা বিট, এই 7টা বিট রিপ্রেজেন্ট করতেছে অপকোড। এই অপকোড দেখে আমার যে একটা টেবিল দেওয়া ছিল, এই টেবিলে আমি ম্যাচ করে আগে ফিগার আউট করব যে এটা কোন টাইপের ইনস্ট্রাকশন। সো আমার অপকোড ছিল 001 0011। সো তুমি যদি খেয়াল করো, এই যে 1 2 3 4 001 0011, এই চারটার অপকোড সেম। তার মানে আমার ইনস্ট্রাকশনটা একটা আই টাইপের ইনস্ট্রাকশন। এই পার্ট পর্যন্ত সবাই কি ক্লিয়ার? আমি যে একটা ইনস্ট্রাকশন কোন ফরম্যাটে সেটা বের করলাম। Yes, sir. অলরাইট, ফাইন। সো এই ইনস্ট্রাকশনটা আমি যেটা পাইলাম অপকোডের থ্রুতে, এটা হচ্ছে একটা আই টাইপের ইনস্ট্রাকশন। আচ্ছা, এর পরের কাজটা কি হবে? বাকি যে বিটগুলো আছে আই টাইপ অনুযায়ী আমার ভাগ ভাগ করতে হবে, ঠিক আছে? সো আই টাইপ অনুযায়ী যদি করি, অপকোডের পাশের যে 5টা বিট, এই 5টা বিট হচ্ছে ডেস্টিনেশন, তারপরের 3টা বিট হচ্ছে ফাঙ্ক 3, তারপরের 5টা বিট হচ্ছে আমার আরএস, আর এই বাকি যে 12টা বিট আছে এই 12টা বিট আসতেছে হচ্ছে আমার ইমিডিয়েট আই টাইপ অনুযায়ী। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে আমি যে ভাগ করলাম? না বুঝলে বলো। মিড টার্মে যদি এরকম কোনো কোশ্চেন আসে আর কারো যদি ভুল যায় তাহলে খবর আছে। আই টাইপ বের করছি ফার্স্টে, দেন আই টাইপের পরে ডিভাইড করা শেষ। এর পরের কথা হচ্ছে এটা কোন ইনস্ট্রাকশন। আই টাইপে তো অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, সেগুলোর মধ্যে কোনটা বুঝবো কিভাবে? এই যে ফাঙ্ক 3 এর দিকে তাকাবো আমি, ঠিক আছে? ফাঙ্ক 3 কত কত আছে? 001, রাইট? আচ্ছা, যেই চারটাকে আমি আইডেন্টিফাই করছিলাম 000 001,
এই যে func3 ম্যাচ করছে, তার মানে এটা SLLI ইনস্ট্রাকশন। ম্যাক্সিমাম লোকজন এটাকে add-i লিখছো, দ্য রিজন ইজ অপকোড ম্যাচ করছে তাই। অপকোডের পরে আমার যে func3 ফিল্ডটা আছে ওইটা তো তুমি দেখবা, তাই না? সো এই ইনস্ট্রাকশনটা ছিল হচ্ছে আমার SLLI ইনস্ট্রাকশন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বুঝলাম যে এটা একটা SLLI ইনস্ট্রাকশন, পাইছি। এর পরের কাজটা কি? এরপরে হচ্ছে আমার ডেস্টিনেশন লাগবে। ডেস্টিনেশন কি? যে এখান থেকে পাচ্ছি এটার ইয়া কত আসে, এটার ডেসিমাল বোধহয় তোমার কত আসে, 23 বোধহয় আসে, 16, তারপরে হচ্ছে 21 মনে হয় 1, 23 আসে, আচ্ছা 23 আসবে তো। 23 আসে। সো SLLI x23, এরপরে আসবে হচ্ছে সোর্স। সোর্স যদি করি 16 আর 4 আর 1 21, সোর্স আসতেছে 21। এরপরে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। SLLI বা SRLI এদের ক্ষেত্রে আমরা জানি যে ইমিডিয়েট হচ্ছে দুই ভাগে ভাগ করা থাকে। এই 6টা হচ্ছে আমার ইমিডিয়েট, আর বাকি যে 6টা, এই 6টা হচ্ছে আমার func6। func6 এমনিও 0 থাকে, সো তুমি 12টা বিটরে ইমিডিয়েট ধরে করলে কোনো সমস্যা আসতো না। সো এই যে ভ্যালুটা আছে তোমার 0 0, তারপরে 1 0 1 0, এই নাম্বারটা ওর যে এমএসবি বিটটা আছে ওটা 0 না 1 সেটা আমার খেয়াল করা লাগবে, বিকজ এই জায়গায় জিনিসটাকে আমার টুস কমপ্লিমেন্ট আকারে স্টোর করা থাকে। সো আমি দেখলাম যে সামনে 0 আছে, সো আমার কোনো সমস্যা নাই। এই যে পার্টটা আছে এটার করেসপন্ডিং বাইনারি থেকে ডেসিমাল বের করব। এটা কত আসে? 10 ডেসিমাল। সো দিস ইজ 10। এই জিনিসটা করতে অনেকে 23 ঠিক লিখছো, 21 ঠিক লিখছো, 10 এর জায়গায় 170 লিখছো, 107 লিখছো। আই ডোন্ট নো হাউ 107 বা 170 আসে। সো জিনিসটা বুঝে গেছে কিভাবে বের করলাম? স্যার। আচ্ছা, এরপরে আসি। স্যার। হ্যাঁ বলো। স্যার এই 10 বার করার সময় এমএসবি 0টা খেয়াল করতে বলছিলেন, ওটা বুঝতে পারলাম না কেন। ইমিডিয়েট ফিল্ডটাকে আমরা টুস কমপ্লিমেন্ট আকারে স্টোর করি। সো ওই 0টা কেন দেখতে বললাম, যদি আমার সামনে 1 পাইতা তার মানে ওটা টুস কমপ্লিমেন্ট আকারে স্টোর করা আছে, তখন আবার টুস কমপ্লিমেন্ট করে অ্যাকচুয়াল ভ্যালুটা ফিগার আউট করতে হতো। দ্যাটস ওয়াই। যেমন তুমি খেয়াল করো add-i ইনস্ট্রাকশন, আমি যদি এরকম কিছু একটা দিতাম add-i x10 x11, -5, এই -5 কে তুমি যখন মেশিন কোডে স্টোর করতা তুমি কি করতা? টুস কমপ্লিমেন্ট করে তারপরে স্টোর করতা না? এক্স্যাক্টলি। সো তুমি যখন রিভার্সের কাজটা করবা, আমার ইমিডিয়েট ফিল্ডে সামনে 1 আছে, তার মানে কি এটা একটা নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ ভ্যালু দেখে তুমি মাইনাস চিহ্ন বসাইলা, ভ্যালুটা কত সেইটা ফিগার আউট করার জন্য তোমার লাগবে হচ্ছে ওই ইয়াটা টুস কমপ্লিমেন্ট করে আবার ভ্যালুটা ফিগার আউট করতে হবে। বুঝা গেছে কি? यस স্যার। আচ্ছা ফাইন। এরপরে সেকেন্ড ইনস্ট্রাকশনটার ক্ষেত্রে একটু আসি। আচ্ছা, সো এগেইন প্রথম কাজ হচ্ছে আমার অপকোড চেক করা। অপকোড দেখে আমি খুঁজে বের করব এটা কোন টাইপের ইনস্ট্রাকশন। সো এই 7টা বিট অপকোড 0110011। হ্যাঁ, আহমদ কিছু বলবা? বলবো না। 011 আচ্ছা ঠিক আছে, 0110011। এই যে 0110011, এটা 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 এইগুলোর সাথে ম্যাচ করছে, তার মানে এটা একটা আর টাইপ ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো এখান থেকে আমি বুঝলাম এটা একটা আর টাইপ ইনস্ট্রাকশন। তাহলে আর টাইপ অনুযায়ী আমার এনকোড করা লাগবে। সো এর পরের যে 5টা বিট আছে দিস ইজ আরডি, তারপরের 3টা বিট হচ্ছে আমার func3, তারপরের 5টা বিট হচ্ছে আমার সোর্স, কোনটা জানি আছে, সোর্স 2 বোধ না সোর্স 1, সোর্স 2 না এটা সোর্স 1 না, এটা সোর্স 1 না, একটু দেখো। জি স্যার। আচ্ছা, তাহলে এর পরের যে এই 5টা হচ্ছে আমার আসবে সোর্স 2। কিছু ভুল করলাম? হ্যাঁ ভুল করছি এই জায়গায় একটু।
এই 5টা, এই জায়গায় একটা বাকি ছিল, এটা হচ্ছে আমার RS1, এই 5টা হচ্ছে আমার RS2, বাকি 7টা হচ্ছে আমার func7। আচ্ছা, আর টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা অপকোড দেখে বলতে পারি এটা একটা আর টাইপ ইনস্ট্রাকশন। এরপরে আর টাইপের ভেতরে এটা কোন ইনস্ট্রাকশন, এই যে অ্যাড, সাব, এন্ড, অর, এইটা বোঝার জন্য আমার func3 আর func7 এই দুইটার কম্বিনেশন দেখতে হবে। শুধুমাত্র func3 দেখেও তুমি বলতে পারবে না, শুধু func7 দেখেও বলতে পারবে না, দুইটার কম্বিনেশন দেখতে হবে। আমার func3 আর func7 এর কম্বিনেশন তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে 011, আমাদের func3 ও তাই, তারপর হচ্ছে func7 হচ্ছে 4টা 0 1 00, func7 পেয়েছে 4টা 0 1 00। সো এই যে এই দুইটা যখন ম্যাচ করছে, তার মানে এটা হচ্ছে আমার অর ইনস্ট্রাকশন। অর ইনস্ট্রাকশন কেমনে খুঁজে বের করলাম, এটা কি বুঝা গেছে? আর টাইপের ক্ষেত্রে আমার দুইটা ফিল্ড চেক করতে হয়, একটা func3 আর একটা func7, এই দুইটা যার সাথে ম্যাচ করবে সে হবে আমার ওই ইনস্ট্রাকশনটা। সো এইটা মোটামুটি সবাই ধরতে পারছো যেটা অর ছিল। সো অর এর সিনট্যাক্সটা কেমন, একটা ডেস্টিনেশন থাকে আর দুইটা সোর্স থাকে। আমি এই জায়গায় 3টা x লিখলাম, এখন আসি ডেস্টিনেশনে। সো এই যে ডেস্টিনেশন যেটা ছিল ওইটারে যদি তুমি কনভার্ট করো এই পার্টটা ডেসিমালে, এটা আসবে হচ্ছে 21, সোর্স 1 আসে হচ্ছে 4 আর 1 5, আর সোর্স 2 আসে হচ্ছে 12। বুঝা গেছে সবাই? ইয়েস স্যার। আচ্ছা ফাইন। এরপরে আরেকটা জিনিস আছে, তোমার হচ্ছে ধরো কোনো কারণে তোমার অপকোড এরকম কিছু একটা আসছে, সামথিং 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 ডট ডট ডট, অপকোডে আসছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে তোমার অপকোড আসছে। জিনিসপত্রগুলো একটু মুছি। ধরো এই পার্টটা তোমার অপকোড আসছে, তুমি যখন অপকোডের টেবিলে আসো, তুমি যদি ম্যাচ করতে যাও, তুমি দেখবা এই যে এটা 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 ওদের সাথে ম্যাচ করছে, ঠিক আছে? সো এখন খেয়াল করো, এই চারটা কি লোড ইনস্ট্রাকশন না? সো লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অপকোড দেখে তুমি ফিগার আউট করতে পারতেছো যে এই চার মানে এটা একটা লোড ইনস্ট্রাকশন। তুমি লিখতে পারবা এল, বাট এল এর পরে সেটা কি ডি, ডাব্লিউ, এইচ নাকি বি, মানে লোড করতেছি কত সাইজের ডেটাকে, সেইটা ফিগার আউট করার জন্য তোমাকে func3 যে ইনস্ট্রাকশনটা আছে ওইটা তোমাকে হেল্প করবে। বুঝাইতে পারছি সবাই? জি স্যার। শুধুমাত্র আচ্ছা অপকোড দেখা তুমি এখান থেকে ফিগার আউট করলা যে আমার এল 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 এই চারটা এল এর সাথে ম্যাচ করছে, সো এই ইনস্ট্রাকশনটা একটা লোড ইনস্ট্রাকশন। সো লোডের জন্য তুমি এল লিখলা, বাট এরপরে আইদার আরো একটা অ্যালফাবেট আসবে নয় দুইটা অ্যালফাবেট আসবে, ঠিক আছে? ফার্স্ট থিং হচ্ছে তুমি কত সাইজের ডেটা আনতেছো, ওই ডেটাটা ম্যাচ করার জন্য func3 ইনস্ট্রাকশনটা লাগবে, যে কত সাইজের ডেটা আমি আনতেছি। ধরো আমার func3 তে যদি থাকতো হচ্ছে 000, এইটা যদি আমার func3 এর ভ্যালু হইতো, তার মানে তুমি বুঝলা যে এটা একটা এলডি ইনস্ট্রাকশন। সো লোড আর স্টোর ওদের ক্ষেত্রে অপকোড দেখে আমি বলে দিতে পারবো যে এটা কি একটা লোড ইনস্ট্রাকশন না স্টোর ইনস্ট্রাকশন, বাট এরপরে এটা কি এলডি নাকি এলবি সেটা বলার জন্য আমার দেখতে হবে func3, বিকজ লোড আর স্টোরের ক্ষেত্রে func3 যে ফিল্ডটা, এই ফিল্ডটা আমাকে বলে যে আমি কত সাইজের ডেটাকে আনতেছি, আর যেই ডেটাটাকে আনতেছি বা রাখতেছি সেই ডেটাটা কি আমার সাইন্ড ডেটা না আনসাইন্ড ডেটা। বুঝতে পারছি সবাই? এই জিনিসপত্রগুলো ছিল কুইজের প্রশ্নে। আর কারো কোনো কোয়েরি আছে কোড বাদে? মানে কোড আমি আর এক্সপ্লেইন করতে চাচ্ছি না, কোড মোরলেস সবাই পারছো না পারছো। আর আমি যে সলিউশনটা আপলোড করছি সেকশন 2 এর রেজাল্ট তো দিছি, তো ওই জায়গায় আমি যেভাবে করছি নট নেসেসারি তোমার ওইভাবেই করা লাগবে, কোড ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে করা যায়, ঠিক আছে? সো দ্যাট ইজ নট দ্য অনলি কারেক্ট আনসার। তো আমি সবারটাই পড়ে পড়ে দেখছি, ডিফারেন্ট ভাবে হলেও প্রপার মার্কসই পাইছো, ওটা নিয়ে সমস্যা নেই। কোড ছাড়া আর অন্য কোনো প্রশ্নে কারো কোয়েরি ছিল? এনিওয়ান? 2 নাম্বার কোশ্চেনটা তোমার সেট কোনটা ছিল দাদিউল? আচ্ছা দাঁড়াও দেখতেছি।
টু হ্যাঁ দাঁড়াও এক মিনিট কোয়েশ্চেনটা ক্লিয়ার করে নিই। রেজিস্টার কি বলছে? রেজিস্টারের সাইজ হচ্ছে রেগুলার রেজিস্টার সাইজ থাকে 64 বাইটস। আচ্ছা, তারপরে হচ্ছে এরপর আমার বলছে যে আমি চেঞ্জ করে রেজিস্টারে, এটা হচ্ছে রেগুলার রেজিস্টারের সাইজ, বাট আমি মডিফাই করে রেজিস্টারের সাইজ করছি হচ্ছে 32 বিট। তারপরে এসএলএলআই ফিল্ড। আচ্ছা, একটা কথা বলো, আমার রেগুলার কেসে এসএলএলআই ফিল্ডে ইমিডিয়েটের সাইজ কত থাকে? নরমাল কেসে ইমিডিয়েটের সাইজ কত? এই ইমিডিয়েটের সাইজ 12 বিট এসএলএলআই। একটু আগে না এই জায়গায় ইনপুট করলাম, যে বললাম না 6 বিট, হ্যাঁ 6 বিট থাকে। কেন 6 বিট থাকে এটা মনে আছে? আরে ফাঙ্ক 6 এর কারণে কেন আমার 6 বিট আসবে? এসএলএলআই মানে টু টু দি পাওয়ার 6 এর জন্য বোধহয়। তুমি আরেকবার বলো। 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 বা কেন আসে? ওই যে আমাদের হচ্ছে 64 বিট, তো হাইয়েস্ট হচ্ছে 64টা শিফট করা যাবে ওই জন্য। এক্স্যাক্টলি মানে লেফট শিফটিং বা রাইট শিফটিং যেটাই বলো না কেন, আমরা তো শিফট করতেছি। সো লেটস সে একটা রেজিস্টারের সাইজ যদি থাকে 4 বিট, ঠিক আছে, 1 1 1 1, এটাকে যদি আমি 4 বার লেফট শিফট করি বা 4 বার রাইট শিফট করি, আমার ভ্যালুগুলো কি 0 0 0 0 এটা হয়ে যাবে না? সো ভ্যালিড শিফটিং কতবার? 4 বিটের ক্ষেত্রে 0 থেকে বা 0 তো না 1 থেকে তোমার 3 পর্যন্ত হচ্ছে ভ্যালিড শিফটিং, রাইট? আচ্ছা, সেম জিনিস এই রেজিস্টারের ক্ষেত্রে তুমি যদি আসো, আমার রেজিস্টারের সাইজ কত ছিল? 32 বিট। 32 বিট মানে কত? তুমি 1 থেকে 31 পর্যন্ত ভ্যালিড শিফটিং করতে পারবা, তাই না? এতটুকু তো বোঝা গেছে? ইয়েস অর নো কিছু লেখা? আচ্ছা ঠিক আছে, ফাইন। 31 বার হচ্ছে আমি লেফট শিফটিং করতে পারবো। সো এসএলএলআই বলো বা এসএলএলআই বলো, ওর ক্ষেত্রে ফার্স্টে একটা রেজিস্টার থাকে, তারপরে আরেকটা রেজিস্টার থাকে, এরপরে তোমার কি থাকে এই জায়গায় কতবার লেফট শিফট বা রাইট শিফট করব। সো 32 বিটের যখন রেজিস্টার এক ম্যাক্স যে ভ্যালুটা এই জায়গায় বসতে পারে সেটা হচ্ছে 31। 31 এর তুমি যদি বাইনারি করো তুমি দেখবা 5 বিটে আসে। 31 এর বাইনারি হচ্ছে 1 2 3 4 5। সো দ্যাটস ওয়াই आंसर হচ্ছে 5 বিট। বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে থিওরি কোশ্চেন আর কি ছিল? এটা একটা ছিল, আরেকটা জিনিস কি ছিলাম আরেকটা সেটে। স্যার হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো অ্যাসাইনমেন্ট কোশ্চেন। স্যার ওই আমাদের হচ্ছে 4 আর 6 ওইখানে হচ্ছে অ্যারের সাইজ বলে দাও। সাইজ এবং হচ্ছে আমার অ্যারের লোকেশন তো বি নাম্বার কোশ্চেনে বলে দেওয়া আছে, বেস অ্যাড্রেস। সো এটাকে আমি এ তেও সেম ধরে নিব? একটু দাও, অ্যাসাইনমেন্টটা চাই। আচ্ছা, কেউ যদি যে কোনো কিছু ডাবল ওয়ার্ড বা হ্যান ত্যান কিছু ধরে করে থাকো দ্যাটস ফাইন, আর যদি না ধরে থাকো তাহলে ডাবল ওয়ার্ড ধরে করো। আমি এই জায়গায় মেনশন করে দিচ্ছি এখন। দাঁড়াও, কনস্ট্রাক্ট দ্য কোড পেজ এত হচ্ছে এক্সট্রা 21 consider both as double word. সো কেউ যদি ডাবল ওয়ার্ড ছাড়া অন্য কিছু ধরেও করে থাকো দ্যাটস ফাইন, সমস্যা নাই, আমি ওইভাবে চেক করব। আর স্যার মানে কোডে যদি কোনো আর টাইপ ইনস্ট্রাকশন না থাকে তখন? না থাকলে লিখে দিবা যে আমার কোডে কোনো আর টাইপ ইনস্ট্রাকশন নেই, সো ইটস ফাইন। বাকিরা আর কোনো কোয়েরি আছে? আচ্ছা, জাস্ট বিফোর ইউ লিভ অ্যানাদার থিং, সেটা হচ্ছে এসএলএল আই, ঠিক আছে, x20 x21 4, এটা কি একটা আই টাইপ ইনস্ট্রাকশন না, রাইট? এটার একটা সেম পার্ট আছে যেটা আর টাইপের ইনস্ট্রাকশন, ওইটা দেখতে এরকম থাকে, এসএলএল শিফট লেফট লজিক্যাল।
ওইটার মধ্যে x20 x21 x23 থাকে, 4R টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে? সো ওইটার ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার সোর্স, এটা সোর্স 1, দিস ওয়ান ইজ সোর্স 2, দিস ওয়ান ইজ দ্য ডেস্টিনেশন। কাজ হয় 21 ভেতরে যে ভ্যালুটা আছে ওইটাকে 23 ভেতরে যে ভ্যালুটা আছে অতবার লেফট শিফট বা রাইট শিফট যেটা বলছো ওইটা করবে। সো এইগুলো মিক্স অ্যান্ড ম্যাচ ইউ শুড নো। আর বুঝতে কি বলছি? আচ্ছা ফাইন, আই গেস আর পড়ার ইচ্ছা টিচ্ছা নাই সবার, ছুটি দিয়ে দিতে। কালকের ক্লাসটা তাহলে সবাই একটু আসো, কালকে হচ্ছে আমি mock আর হচ্ছে mock আর হচ্ছে ওই টেস্ট সিলেবাস পরীক্ষা কেমনে কি আসতে পারে না আসতে পারে স্ট্রাকচার নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো তাহলে আসলে কথা কেটে আসে, শুনতে পাও না সবাই? না স্যার, লাস্ট 2 সেকেন্ড কিছু করে শুনতে বোঝা যায় নাই। ও ক্লিয়ার, বললাম যে ক্লাসটা এটা নিয়ে হচ্ছে অ্যাটেন্ডেন্স অপশনাল, কালকে যদি তোমার মনে হয় যে আসবে না তাহলে আমি এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন এইগুলো হাবি যদি ডিসকাস করবো মেইনলি, আর কারো যদি কোনো কোয়েরি থাকে এগুলো সলভ করে দেবো, ঠিক আছে? ছুটি দিলে আজকের মতো রেকর্ডিংটা অফ করে দিয়ে আসি।